রোজার দিনেও সকালবেলা চা নিয়ে আমার শাশুড়ির রুমে ঢুকবো এমন সময় কানের কাছে ভেসে আসলো আমার মা বাবা তুলে গালাগাল করছে আমার শাশুড়ি। সে কি বিশ্রী ভাষার গালাগাল? কারণটা হলো আমার বাবা ঈদের জন্য এখনো মার্কেটিং করে পাঠালো না কেন, সেজন্যই আমার শাশুড়ি এমন অকথ্য ভাষায় আমার বাবা মা তুলে গালাগাল করছে। আমি দরজার সামনে থেকে চলে আসলাম, তাকে আর চাটা দিতে পারলাম না। বেডরুমের ভেতরে ঢুকে আমার স্বামী মিরাজকে বললাম, তোমার মা অকথ্য ভাষায় আমার বাবা মাকে গালাগাল করছে। মিরাজ বলল, তো আমি এখন মায়ের সাথে কি ঝগড়া করব? বলেই রুম থেকে বের হয়ে গেল। আমি বুঝতে পারলাম গতকালকে মধুর কথাগুলোর মধ্যে অনেকটাই ভেজাল ছিল। আমি তো তার মায়ের সাথে ঝগড়া করতে বলিনি, আমি শুধু সান্ত্বনা পেতে আমার স্বামীকে কথাটা বলেছিলাম। ভাবতে ভাবতে বিছানায় বসে পড়লাম। সেদিন আর আমার রুম থেকে বের হইনি। পরদিন আমি রান্নাঘরে রান্না করছিলাম, এমন সময় আমার ননদী প্রিয়া দৌড়ে রান্নাঘরের ভেতরে ঢুকে আমার চুলের মুঠি ধরে টানতে টানতে রান্নাঘর থেকে বের করে নিয়ে আসলো। আমি বুঝতেই পারলাম না আমার অপরাধটা কি। বাহিরে আসতেই আমার শাশুড়ি কষে চর বসিয়ে দিল আমার গালে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম দুজনার দিকে। জানতে চাইলাম, আমি রোজাদার মানুষ, আমাকে মারছেন কেন? এবার আমার শাশুড়ি আমার চুলের মুঠি ধরে বলল, তোর কাছে প্রিয়া কবার চা চেয়েছে, তুই ওকে চা দিসনি কেন? আমি আমার শাশুড়ির কথা শুনে অবাক হয়ে গেলাম। এই সামান্য বিষয় নিয়ে কখনো কেউ ছেলের বউয়ের গায়ে হাত তোলে? আর আমার ননদিকেই বা কেমন শিক্ষা দিল? ও ছোট হয়ে আমার গায়ে হাত তুললো কিভাবে? আমি ভাবতে ভাবতে কানের কাছে ভেসে আসলো আমার শাশুড়ির কর্কশ ভাষা, এখনো লাট বাহাদুরের মেয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা প্রিয়ার জন্য চা নিয়ে আয়। মনে মনে ভাবলাম যেমন মা তেমনি মেয়ে, একজনও রোজা রাখার আশেপাশেও নেই। ভাবতে ভাবতে রান্নাঘরের দিকে চলে গেলাম। আমি বেডরুমের বিছানায় বসে অনেক সময় কান্না করলাম। এমন সময় মিরাজ রুমের ভেতরে প্রবেশ করলো। বিছানার পাশে বসে আমার কাছে জিজ্ঞাসা করলো, কান্না করছি কেন? আমি কান্না করতে করতে মিরাজকে সব খুলে বললাম। মিরাজ উল্টো উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে আমাকে শাসিয়ে বলল, এখন কি তুই আমাকে আমার মাকে মারতে বলছিস? আমার বোনকে মারতে বলছিস? রোজার শুরুতে তোর বাবা কোনো ইফতারি পাঠায়নি, ঈদের সময় পর্যন্ত মার্কেটিং করে দেওয়া উচিত। নিজে না করে দি, টাকা দিয়ে দিলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায়। আমি বিছানা থেকে উঠে আমার স্বামীর পাশে দাঁড়ালাম, তার কাছে জানতে চাইলাম, তুমি তো ভালো করেই জানো আমার বাবার তেমন কোনো সম্বল নেই। বিয়ের সময় তোমাকে 2 লক্ষ টাকা তো দিয়েছে, তাকে চাপ দেওয়া কি আর ঠিক হবে? আমার মা বেঠিক কি বলল? তোমার বাবার তো টাকা দেওয়ার কথা ছিল, 2 লক্ষ টাকা দিয়েই খালাস হতে চাচ্ছে। তাই ভালোই ভালোই বলছি তোমার বাবাকে কল দিয়ে মার্কেটিং করে দিতে বলো, না হলে টাকা দিয়ে যেতে বলো, না হলে গন্ডগোল কিন্তু দিন দিন আরো বাড়বে। বলেই মিরাজ রুম থেকে বের হয়ে গেল। আমি বালিশের পাশ থেকে মোবাইলটি নিয়ে বাবাকে ফোন দিলাম। 2 দিন যাবত আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাকে খুলে বললাম। বাবা কথাগুলো শুনছে আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু আমি আমার কষ্টগুলো তাকে বললেও তার কষ্ট যে হচ্ছে সেটা বুঝতে পারলাম না। বাবা শুধু একটা কথা বলল, আমি কাল তোর বাসায় আসবো, এখন আর কান্না করিস না মা। আমি বাবার কথায় সান্ত্বনা পেলেও বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো মানুষ হয়তো এই পৃথিবীতে আর একজনও ছিল না। পরদিন সকালবেলা আমার শাশুড়ি মেইন দরজা খুলতেই আমার বাবা মিষ্টি হাতে নিয়ে বাসার ভেতর প্রবেশ করলো। আমার শাশুড়িকে সালাম দিল, কিন্তু আমার শাশুড়ি মুখ ভার করে সালামের উত্তর দিল। বাবা জানতে চাইলো, আপনি কেমন আছেন বেআইন? আপনি যেরকম রেখেছেন সেরকমই আছি। বাবা কথাটা শুনে বুঝতে পারলো আমার শাশুড়ি প্রচন্ড রেগে আছে বাবার উপর, তাই আমতা আমতা করে বলল, বেআইন মিষ্টি নিয়ে এসেছিলাম, মিষ্টিগুলো বাসার ভেতরে পাঠিয়ে দিন। আমার শাশুড়ি বলল, মিষ্টি খেয়ে মিষ্টি মুখ করার আগে আমার নিমতিতে কথাগুলো একটু শুনুন। বিয়ের আজকে 3 মাস হলো, আপনার মেয়ে তো আমাদের বাড়িতে এসেছে, সংসার করছে, কিন্তু আপনি আপনার কথা রাখলেন না কেন? বাবা পকেট থেকে 50,000 টাকার একটা বান্ডিল বের করে আমার শাশুড়ির সামনে ধরে বলল, বেআইন এখানে 50,000 টাকা আছে, আপনি মার্কেটিং করে নিবেন, তবুও আমার মেয়ের উপর অত্যাচার করবেন না, ওকে কথায় কথায় অপমান করবেন না, ওর বাপ মা নিয়ে কথা বলবেন না, কারণ ওর মা মারা গেছে, ওর মাকে গালাগাল করলে ওর খুব কষ্ট হয়। চিলের মতো খপ করে টাকার বান্ডিলটা হাতে নিয়ে আমার শাশুড়ি বলল, ঈদের বাজারে শাড়ি কাপড়ের দাম জানেন? 50,000 টাকায় কিচ্ছু হবে না, 3 দিন সময় দিলাম, আরো 50,000 টাকা 2 দিনের মধ্যে নিয়ে আসবেন, তা না হলে যে কথাগুলো বলেছেন সেগুলো আরো বেশি করে করব। বাবা কিছু না ভেবেই বলল, আচ্ছা ঠিক আছে বেআইন, আমি চেষ্টা করব, আপনি ওকে কিছু বলবেন না, চেষ্টা করলে শুধু হবে না, টাকা আমার চাই, টাকা আমাকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে বলে ছলো ছলো নয়নে বাবা বাসা থেকে বের হয়ে গেল। রাতে মদ খেয়ে মাতলামি করতে করতে বেডরুমের ভেতর প্রবেশ করলো মিরাজ। আমি মদের গন্ধে ওর সামনে যেতে পারছিলাম না, কিন্তু আস্তে আস্তে কামুক চোখে আমার দিকে এগিয়ে আসছে, আমাকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দিল। আমি ওকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে দাঁড়িয়ে বললাম, এ সমস্ত কি করছো তুমি? মদ খেয়ে মাতলামি করতে করতে বাসায় আসলে কেন? আমার টাকায় আমি মদ খেয়েছি, তাতে তোর কি? তুই আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলি কেন? তোমার মুখ থেকে প্রচন্ড গন্ধ আসছে যা আমি সহ্য করতে পারছি না, সেজন্য তোমাকে সরিয়ে দিয়েছি। আমি কিছু বুঝি না, আমি এখন তোকে কাছে পেতে চাই। তুমি পাগলামি করো না, হাত মুখ ধুয়ে এসো, খাবার দিচ্ছি। আমি খাবার খাবো না, আমি তোর সাথে মজা করব, মাস্তি করব। তুমি কি জানো না স্ত্রী কোনো মজা মাস্তি করার জিনিস না, ভালোবাসার জিনিস, ভালোবাসা দিয়েই পেতে হয়। আমি এই অবস্থায় তোমার সাথে কিচ্ছু করতে পারবো না। কথাটি শোনা মাত্রই মিরাজ উত্তেজিত হয়ে আমার চুলের মুঠি ধরে পিঠের উপর একটার পর একটা কিল ঘুষি মারতে লাগলো। আমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। এত পরিমাণের মারধর করলো যে সেন্সলেস হয়ে পড়ে গেলাম ফ্লোরে। তারপর আর কিছু মনে নেই আমার। যখন চোখ খুললাম তখন বুঝতে পারলাম আমি বিছানার উপর শুয়ে আছি। দিন হয়ে গেছে, সেহরি খেতে পারলাম না। বিছানা থেকে উঠতে চাইলাম, কিন্তু তখনও পিঠে প্রচন্ড ব্যথা করছে। আমার শাশুড়ি এসে বিছানার কাছে দাঁড়িয়ে আমাকে আবারও অকথ্য ভাষায় গালাগাল শুরু করলো। এখনো রান্না করনি কেন? বাসার সব কাজ করনি কেন? বিভিন্ন প্রশ্নে জর্জরিত করতে লাগলো। আমি চুপচাপ শুনেই গেলাম,
কোনো প্রতিবাদ করিনি। যখন আমার মাকে গালাগাল শুরু করলো তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। বিছানা থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। আমার শাশুড়ি আমার পেছনে পেছনে চলে আসলো। রুম থেকে বের হতে পেছন থেকে আমার চুলের মুঠি ধরে সজোরে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল। তারপর গালাগাল তো সাথে ছিলই। ফ্লোরে কপালে আঘাত পেয়ে আমি বুঝতে পারলাম আমার কপাল কেটে গেছে। হাত দিয়ে কপালটা চেপে ধরে আমার শাশুড়ির সামনে দাঁড়িয়ে মুচকি একটা হাসি দিয়ে বললাম, খুব উপকার করলেন। বলেই হাতের মোবাইলটা নিয়ে 999-এ কল দিলাম। তার সামনেই পুলিশকে তাদের অপকর্মের কথা খুলে বললাম। প্রথমে সে ভয় না পেলেও যখন পুলিশ আমার কাছে ঠিকানা জানতে চাইলো, তখন পুলিশকে যখন বাসার ঠিকানা দিলাম তখন দেখলাম আমার শাশুড়ি কিছুটা ঘাবড়ে গেছে। দৌড়ে তার রুমে চলে গেল। আমি কল কেটে দিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেলাম। তখনও আমার কপাল থেকে রক্ত পড়ছে। আমি ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলাম। এমন সময় আমার ননদ এসে আমাকে শাসাতে লাগলো। আমি কিছুই বললাম না। আমার ননদ বলল, তুই পুলিশের ভয় দেখাচ্ছিস তাই না? এরকম পুলিশ আমরা 10-12 জন ঘরে পুষি। আমি কথাটি শোনার পরও কিছু বললাম না। এমন সময় কলিং বেলের আওয়াজ। আমি আমার ননদকে বললাম, দরজা খুলে দাও। তোমরা যে 10-12 জন পুলিশ ঘরে পোষো তারা হয়তো তোমাদের সাথে সাক্ষাৎ করতে এসেছে। আমার ননদ আমাকে বলল, তুই আমাকে ভয় দেখাচ্ছিস তাই না? দাঁড়া, কে এসেছে আগে দেখি, তারপর তোর ব্যবস্থা আমি করব। বলেই ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। আমার শাশুড়িও মেইন দরজার কাছে দৌড়ে আসলো। আমার ননদ দরজা খুলতেই দুজন পুলিশ বাসার ভেতরে প্রবেশ করলো। পুলিশ দেখে আমার শাশুড়ি ও ননদ কাঁপাকাঁপি শুরু করেছে। ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনারা কেন এসেছেন আমার বাসায়? আপনার নাম জাহানারা বেগম তাই না? হ্যাঁ, আমার নাম জাহানারা। এমন সময় আমি মেইন দরজার সামনে আসলাম। পুলিশ অফিসারকে বললাম, আমি আপনাকে ফোন করেছি, আর এই দেখুন আমাকে একটু আগে আঘাত করে মাথা ফাটিয়ে ফেলেছে। টাকার জন্য বারবার আমার বাবাকে চাপ দিচ্ছে। আমার বাবার কাছ থেকে যৌতুক হিসাবে 2 লক্ষ টাকা নিয়েছে। ঈদের মার্কেটিং করার জন্য 50,000 টাকা নিয়েছে। আমার ননদ কাঁদো কাঁদো গলায় বলল, তুই এত খারাপ সেটা আগে বুঝতে পারিনি। তুই শেষ পর্যন্ত আমাদের বাসায় পুলিশ নিয়ে আসলি। আমি মুচকি হেসে বললাম, তুই তো একটু আগে বললি তোরা নাকি এরকম পুলিশ বাসায় পুষে রাখিস, তা এখন পুলিশ দেখে ভয় পাচ্ছিস কেন? অফিসার, ওরা একজনও ভালো না। আমার স্বামীও আমাকে প্রতি রাতে মারধর করে, মদ খেয়ে মাতাল হয়ে বাসায় ফেরে। একটা মেয়ে বাবা মা ছেড়ে তার শ্বশুর বাড়িতে ভালোবাসার আশ্রয়স্থল খোঁজে, কিন্তু সেই ভালোবাসার বদলে আমি তাদের কাছ থেকে পেয়েছিলাম লাঞ্ছনা গঞ্জনা, হয়েছি নির্যাতনের শিকার। আমি ওদের চরম শাস্তি চাই। পুলিশ অফিসার বলল, আপনাকে সেলুট জানানো উচিত। বাংলার প্রতিটা নারী যদি আপনার মতো সাহসী পদক্ষেপ নিয়ে আমাদেরকে ফোন দিত, তাহলে হয়তো কোনো ঘরে নারী নির্যাতন হতো না। কোনো সংসারে নারীর প্রতি অবিচার হলেই তারা যদি আপনার মতো প্রতিবাদ করতে জানতো, তাহলে বাংলার প্রতিটি ঘর হতো সুখের সংসার। আপনি অনেক ভালো একটা কাজ করেছেন। 999-এ ফোন করে আপনার সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার বাবার কাছ থেকে যে যৌতুকের টাকা নিয়েছে সেই টাকা আমি উদ্ধার করে দিব এবং এদের চরম শাস্তির ব্যবস্থা করব। পুলিশের মুখে এমন কথা শুনে আমার শাশুড়ি ও ননদ হাউমাউ করে কান্না করতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, রমজান মাস এলেই ছেলের শ্বশুরবাড়ি থেকে ইফতার সামগ্রী চাওয়া চাপ দিয়ে আদায় করে নেওয়া এর চেয়ে ছোটলোকি কাজ আর হয়তো দ্বিতীয়টা হয় না। ঈদের সময় মার্কেটিং করতে টাকা চাওয়া সমাজের সবচেয়ে নিকৃষ্টতম কাজ বলে আমরা মনে করি। আসুন সবাই এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকি। এই শিক্ষণীয় গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।